আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওয়ালাইকুম আসসালাম মিস। কেমন আছো জেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আমার ওয়েবক্যাম নেই মিস। ওয়েলকাম টু ইয়োর অনলাইন ক্লাস। আজকে আমার পরিচিতি এবং আজকের যে পাঠ্য বিষয় রয়েছে, আমরা তোমাদের রসায়ন বইয়ের 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি ওটা সম্পর্কে আলোচনা করব এবং ওখান থেকে যে পাঠটা রয়েছে সেটা হলো পলিমার। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? পলিমার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পলিমার, যেটা আমরা যত প্লাস্টিক সামগ্রী ব্যবহার করি সবগুলো কিন্তু এই পলিমারের অবদানে আমরা তৈরি করতে পেরেছি। ঠিক আছে, এই পলিমারের সাহায্যে কিন্তু আমরা যত ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছি সবই কিন্তু এই পলিমার থেকে এসেছে। আজকে তাহলে আমাদের পাঠ শিরোনাম হলো পলিমার, এবং এই পাঠের মাধ্যমে আমরা কি জানতে পারবো, পলিমার কি সেটা বলতে পারবো। আজকের শিখন ফল হলো আমরা পলিমার কি সেটা বলতে পারবো, এবং সমীকরণ সহ প্লাস্টিক কিভাবে তৈরি করা হয়। তোমাকে যদি এই উপাদানগুলো দেওয়া হয় তুমি কিন্তু প্লাস্টিক তৈরি করে দিতে পারবে, এবং তোমাকে জানা থাকতে হবে যে কোন কিসের সমন্বয়ে আমরা প্লাস্টিকটা তৈরি করতে পারবো। আর এটা হলো পলিমারের ব্যবহার, আর এটা কি পলিমারের ব্যবহারটা বর্ণনা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের এইসব বিষয় জানার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো পলিমারের সংজ্ঞাটা জানতে হবে। পলিমার কাকে বলে আমরা সেটাই দেখবো, যে পলিমার কাকে বলে। একই পদার্থের অসংখ্য অণু, আমরা জানি একটা পদার্থ অনেকগুলো পরমাণু সমন্বয়ে বা অণু সমন্বয়ে গঠিত হয়। একটা পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু যখন পরস্পরের সাথে বন্ধনে যুক্ত হয়, পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ একটা অণু গঠন করে, তখন তাকে আমরা বলবো পলিমার। ঠিক আছে, আমি আবারও বলছি যে একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে তখনই তাকে আমরা বলে থাকি পলিমার। ঠিক আছে, হ্যাঁ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? কি বললাম আমি, পলিমার কাকে বলে? একটা চেইনে অনেকগুলো অণু একসাথে যখন অনেক চেইনে করতে হয় তখন তাকে পলিমার বলে। হ্যাঁ, তাকে আমরা পলিমার বলে। পলিমারের সংখ্যাটা তোমরা একটু খাতায় লিখে ফেলবে, পলিমার কাকে বলে। এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুর কথা বলছি সেগুলোকে বলবো আমরা মনোমার। যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু সমন্বয়ে আমরা পলিমার গঠন হবে বলছি, ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে বলবো মনোমার, আর যে বৃহৎ অণুটা গঠন হবে সেটাকে বলবো পলিমার। যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা এই পদার্থটা তৈরি হবে সেটা হলো মনোমার, আর যে বৃহৎ অণুটা গঠন হবে সেটাকে বলবো আমরা পলিমার। ঠিক আছে, ওকে। তাহলে এর পরবর্তীতে আমরা পলিমার সম্পর্কে অনেক কিছু জানবো, যে পলিমার যদি দুইটা অণু যুক্ত হয়, অর্থাৎ কোনো একটা পলিমারকরণ বিক্রিয়ায় যদি দুইটা মনোমার যুক্ত হয় সেটাকে আমরা বলবো ডাইমার। দুইটা যুক্ত হলে কি বলবো? ডাইমার। তিনটা যুক্ত হলে ট্রাইমার, চারটা যুক্ত হলে টেট্রামার, পাঁচটা যুক্ত হলে পেন্টামার। এভাবে করে যতটা অনুযুক্ত হবে, অর্থাৎ যতটা মনোমার অনুযুক্ত হবে একটা পলিমারকরণ বিক্রিয়ায়, সে অনুযায়ী আমরা সেগুলোর নামকরণ করব। যেমন আমরা অ্যালকিন, অ্যালকাইড, অ্যালকোহলকে যেরকম নামকরণ করেছিলাম, পলিমারকেও কিন্তু কি করা যায়, নামকরণ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আর পলিমারটা কি আকারে থাকবে, বৃহৎ একটা চেইন আকারে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে একটা চেইনের মাধ্যমে। একটা চেইনের মাধ্যমে এই পলিমারকরণ প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পলিমারের সংজ্ঞাটা তোমরা একটু তোমাদের খাতায় লিখে ফেলো, পলিমার কাকে বলে। পলিমার কাকে বলে? তোমাদের ক্লাস ওয়ার্কের যা লিখবে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে ছবি তুলে, তোমরা লিখছো ঠিক আছে, এটা একটু দেখিয়ে দিবে যে কি লিখতেছো। লেখা কমপ্লিট হলে আমাকে জানাবে। ওকে মিস।
মিস লেখা হয়েছে। ওকে, গুড। বাকিরা লিখেছো? মিস একটু আছে, মোহাম্মদ? মিস একটু Okay. আছে একটু। তাহলে এখন আমরা যে কাজটা করব এর পরবর্তীতে পরিবার সম্পর্কে, যেমন আমাদের খাদ্যের একটা প্রধান উপাদান হলো কি? প্রোটিন। আমরা যে খাবার খেয়ে থাকি তার একটা প্রধান উপাদান হলো প্রোটিন। এই যে Protein. প্রোটিনের কথা বলছি, প্রোটিনটা কি? প্রোটিন হলো যে আমাদের শরীরে কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, প্রয়োজনীয় কিছু অ্যামাইনো অ্যাসিড দ্বারা আমাদের শরীরটা গঠিত। ওই প্রয়োজনীয় অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার হলো প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের একটি পলিমার হলো প্রোটিন। তোমরা এই কথাটাও একটু নোটস করে রাখবে। যদি বলা হয় প্রোটিন কি, তখন তোমরা বলতে পারবে যে অ্যামাইনো অ্যাসিডের একটি পলিমার হলো প্রোটিন। আর প্রোটিন কি? আমাদের দেহ গঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো এই প্রোটিন। ঠিক আছে, যেটা আমরা পলিমার থেকে পেয়ে থাকি। আবার পলিমারকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়। মূলত আমরা গঠন অনুসারে যদি আমরা খেয়াল করতে যাই, পলিমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। গঠন অনুসারে পলিমারকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। গঠন অনুযায়ী দুই ভাবে। হ্যাঁ, একটা হলো সংযোজন বা জুট পলিমার, আর একটা হলো ঘনীভবন পলিমার। পলিমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সংযোজন বা জুট পলিমার, সংযোজন বা জুট পলিমার, আর একটা হলো ঘনীভবন পলিমার। এখন এখানের মধ্যে আমাদের কথা হলো যে জুট পলিমার কোনটা বা ঘনীভবন পলিমার কোনটি। জুট পলিমারকরণের সংখ্যা তোমরা মানে বিক্রিয়াটা হয়তো তোমাদের কখনো কোনো একটা কাজে দেখানো হয়েছে যে জুট সংযোজন পলিমার আমরা কোনগুলোকে বলবো। যেমন পলিথিন, পলিথিনের কথা তো নিশ্চয়ই কম বেশি সবাই শুনেছো। পলিথিন এটা কি আমাদের শোনা একটা প্লাস্টিক সামগ্রী? পলিথিনের নাম কিন্তু কম বেশি আমরা সবাই চিনি। এই পলিথিনটা কিভাবে তৈরি করা হয়? এই পলিথিনটা মূলত তৈরি করা হয় এই সংযোজন বা জুট পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। সংযোজন বা জুট পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে যখন অনেকগুলো ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়, অনেকগুলো ইথিলিন অণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে এখান থেকে পলিমার অর্থাৎ ইথিলিন থেকে পলিথিন করতে কিন্তু অনেকটা তাপমাত্রা দিতে হয়, অনেক চাপ দিতে হয়। মানে উচ্চ তাপ ও উচ্চ তাপমাত্রায় যখন একটা প্রভাবকের উপস্থিতিতে ইথিলিন কিসে কনভার্ট হয়? ইথিলিন থেকে আমরা পলিথিন পেয়ে থাকি। ইথিলিন থেকে আমরা কি পেয়ে থাকি? পলিথিন পেয়ে থাকি। ঠিক আছে, এটার বিক্রিয়াটা তোমাদেরকে একটু দেখানো হবে, খেয়াল করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এই যে আমরা তোমাদেরকে একটু আগে যে পলিথিন তৈরির যে প্রক্রিয়াটা বললাম, সেটা কিভাবে করতে হবে? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন 1200 বায়ু চাপে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে আমরা যদি ইথিলিন যে পলিমারটা মনোমারটা রয়েছে, ইথিলিন এখানে মনোমার হিসেবে কাজ করবে। অর্থাৎ যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে আমরা সবসময় মনোমার বলবো, এবং ওটা যখন বিভিন্ন প্রভাবক বা বায়ু চাপে বা উচ্চ তাপমাত্রায় গিয়ে অন্য একটা জিনিসে কনভার্ট হবে, তখন এটাকে আমরা বলবো বড় একটা অণু গঠন করবে, তখন সেটাকে আমরা বলবো পলিমার। অর্থাৎ ইথিলিনের পলিমার পলিথিন তৈরি করবে। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে মূলত যে কোনো প্লাস্টিক সামগ্রী, যতগুলো প্লাস্টিক সামগ্রী তৈরি করা হয় সবগুলো একই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ উচ্চ চাপে কিন্তু প্লাস্টিক সামগ্রী তৈরি করা হয়। সাধারণত প্লাস্টিক কিভাবে তৈরি করা হয়? তোমাদেরকে যদি বলা হয় প্লাস্টিক কিভাবে তৈরি করা হয়, তখন তোমরা কি বলবে? সাধারণত দ্বিবন্ধন বিশিষ্ট যে অ্যালকিন, আমরা জানি যে অ্যালকিন দ্বিবন্ধন বিশিষ্ট হয়, অ্যালডিহাইড, অ্যামিন, জৈব অ্যাসিডের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক তৈরি করা হয়। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর যে হাইড্রোকার্বন গুলো রয়েছে সেগুলো সবগুলোর সমন্বয়ে কিন্তু প্লাস্টিক তৈরি করা হয়ে থাকে। আর যদি বলা হয় বিক্রিয়ার সাহায্যে দেখাও, তখন সেক্ষেত্রে কি করবে? এখানে যে রিঅ্যাকশনটা দেখানো হয়েছে পলিথিনের, এই বিক্রিয়াটা কিছুটা লিখে যে কত তাপমাত্রায় কত চাপে সেটা করা হয়, সেভাবে করে কিন্তু পলিথিনটা প্রস্তুত করা দেখাতে হবে। ঠিক আছে, পারা যাবে? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে তোমরা এই প্রশ্নটা একটু লিখে ফেলতে পারো চাইলে, প্লাস্টিক কিভাবে তৈরি করা হয়। প্লাস্টিক কিভাবে তৈরি করা হয় বিক্রিয়া সহ লিখবে। ওকে মিস। সবাই তোমাদের খাতায় এই বিষয়টা লিখে ফেলো যে আমরা প্লাস্টিক কিভাবে তৈরি করতে পারবো বিক্রিয়া সহ।
অর্থাৎ বিভিন্ন হাইড্রোকার্বন গ্রুপগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে কিন্তু প্লাস্টিক তৈরি করে। সবাই তোমাদের ক্লাস ওয়ার্কের খাতার ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবে। তোমাদের লেখা হলে আমাকে জানাবে। মিস লেখা শেষ হয়েছে। লেখা শেষ, বাকিদের সবাই প্লাস্টিক কিভাবে তৈরি করা হয় প্রশ্নটা তোমাদের খাতায় তুলে নিবে। ম্যাম শেষ। ওকে গুড। তাহলে আমরা প্লাস্টিক কিভাবে পলিমারকরণ বিক্রিয়া কিভাবে প্লাস্টিক তৈরি করা হয় সেই প্রসেসটা আমরা দেখলাম, এবং আমরা বলছি যে পলিমারকে কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। অনেক ভাগে বলতে যে দুইটা মূলত আমরা জেনেছি, একটা হলো সংযোজন আর একটা হলো ঘনীভবন। এখন সংযোজনের আরো কিছু কি রয়েছে, সংযোজনের ক্ষেত্রে আরো কিছু বিক্রিয়া আমরা দেখতে পাই। যেমন আমাদের যে দড়ি, প্লাস্টিক, কার্পেট এগুলো তৈরি করা হয় কিন্তু কিসের মাধ্যমে, এই সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, যে দড়ি, পাইপ, কার্পেট তৈরি করা হয় সেগুলো আমরা কোত্থেকে পেয়ে থাকি, সেগুলো কিন্তু এই পলিমারকরণ প্রক্রিয়ায় পেয়ে থাকি। ইভেন আমাদের যে প্লাস্টিকের পাইপ রয়েছে যেগুলো বিভিন্ন বাসা বাড়িতে ড্রেন সিস্টেমের জন্য ইউজ করা হয় প্লাস্টিক, সেগুলো আমরা তৈরি করে থাকি কোত্থেকে, এই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে, যেটার একটা নাম হলো পিভিসি। আমি তোমাদের এখানে একটা নাম লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, পিভিসি। হ্যাঁ, তোমরা তোমাদের একটু খেয়াল করো কি লেখা হয়েছে, পিভিসি। দেখতে পেয়েছো? পিভিসি, পিভিসি মানে কি, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি মানে হলো পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড বলতে আমরা কি বুঝবো, যে CH2 ডবল বন্ড CH_Cl, এটাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড। CH2 ডবল বন্ড CH_Cl। ভিনাইল ক্লোরাইডকে যখন আমরা পলিমারকরণ যে প্রক্রিয়া, উচ্চ তাপ এবং উচ্চ চাপে, যদি আমরা এখানে একটা প্রভাবক বলতে আমরা অক্সিজেনও ব্যবহার করতে পারি, কিন্তু পলিভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে জৈব পার অক্সাইড। জৈব পার অক্সাইড ব্যবহার করতে হবে। এই ভিনাইল ক্লোরাইডটা যখন উচ্চ তাপ, উচ্চ চাপ এবং একটা প্রভাবকের উপস্থিতি পাবে, তখন সে অন্য একটা প্লাস্টিকের পলিমারে পরিণত হবে, সেটা হবে পলিভিনাইল ক্লোরাইড। সেটা হবে কি, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে? ইয়েস মিস। এখানে কি লিখে দেখাতে হবে পলিভিনাইল ক্লোরাইড? তোমরা একটু দেখতে পাচ্ছ নাকি দেখো, আমি একটু বোর্ডে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। ক্যামেরাটা বেশি নিচ দেখা যাচ্ছে? মিস ক্যামেরাটা একটু বামের দিকে নেন। একটু বেশি নামি গেছে। দেখো তো এখান থেকে দেখা যাচ্ছে? ইয়েস মিস, দেখা যাচ্ছে হালকা হালকা। হ্যাঁ, CH2 ডাবল বন্ড CH_Cl, এটা হলো ভিনাইল ক্লোরাইড। এটা কি, ভিনাইল ক্লোরাইড। এখানে অবশ্যই একটা N দিতে হবে। এটা কি দিতে হবে? N দিতে হবে। ভিনাইল ক্লোরাইড।
এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। এখানে যখন আমরা কি করব, উচ্চ চাপ ও উচ্চ তাপ, উচ্চ চাপ ও উচ্চ তাপে যখন জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে, জৈব পারঅক্সাইড, জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এখানে যে ডাবল বন্ডটা ছিল সেটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ডটা কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে নাকি একটু দেখো। ইয়েস মিস, দেখা যাচ্ছে। একটু একটু মিস বোঝা যাচ্ছে না মিস। সিঙ্গেল বন্ড হয়ে যাবে, অর্থাৎ এই ডাবল বন্ডটা ভেঙে উচ্চ চাপ উচ্চ তাপে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, অর্থাৎ CH2 বন্ড CH, দেখতে পাচ্ছ তোমরা CH2 এটা বইয়ে আছে তো, বই না CaCl। এখন কি আমরা ডাবল বন্ড দিব নাকি সিঙ্গেল বন্ড ইউজ করব? আমরা এখন সিঙ্গেল বন্ড করব, বন্ড ইউজ করব, অর্থাৎ ভিনাইল আমরা পিভিসি বানাবো। ডাবল বন্ড CaCl ভিনাইল ক্লোরাইডে যখন উচ্চ তাপ এবং উচ্চ চাপ দেওয়া হবে সেটা জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে কি হয়ে যাবে, জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে দেখা যাবে সে তার বন্ধনটা ভেঙে ফেলবে, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড পিভিসি, যেটা আমি সংক্ষেপে তোমাদের পিভিসি দেখাচ্ছি, যে পলি ভি মানে পলি, ভি ভিনাইল আর এটা হলো ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড নামক প্লাস্টিক তৈরি করব। ঠিক আছে, তোমরা কি রিঅ্যাকশন Yes, ma'am. দেখেছো? পলিভিনাইল ক্লোরাইড দেখতে পাচ্ছ? এবার দেখা যাচ্ছে মনে হয়, একটু দেখো। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? দেখো এখানে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি কিভাবে বানাবে এটার একটা রিঅ্যাকশন কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের এখানে দেখিয়েছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ক্লিয়ার। তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নাকি দেখো? তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। খাতায় একটু রিঅ্যাকশন। ইয়েস ম্যাম। হ্যাঁ, ভিনাইল ক্লোরাইড থেকে কিভাবে উচ্চ তাপ উচ্চ চাপ জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে পলিভিনাইল ক্লোরাইড, আমি পলিভিনাইল ক্লোরাইড না লিখে এখানে পিভিসি, তোমাদেরকে যদি বলা হয় পিভিসিটা কি তখন তোমরা বলবে যে এটা পলিভিনাইল ক্লোরাইড, যেটা আমরা ভিনাইল ক্লোরাইডকে যখন হাই টেম্পারেচার হাই তাপ ইয়াতে চাপে প্রেসারে আমরা যদি জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে সেটা বিক্রিয়া করে এই ক্ষেত্রে সে পলিভিনাইল ক্লোরাইডে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের প্লাস্টিক। আর দড়ি বা পাইপ বা কার্পেট এগুলো কিভাবে তৈরি করা হয়, এটা তৈরি করা হয় প্রোপিন থেকে। কোত্থেকে? প্রোপিন থেকে। তোমরা বোর্ডের মধ্যে যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ সেখানে যে সিএলটা আছে, সিএলটা যদি আমরা CH3 লিখি সেটা কিসে পরিণত হয়ে যাবে? প্রোপিনে। সেটা কিসে চলে যাবে? প্রোপিন। CH2 ডাবল বন্ড CH, যেখানে ক্লোরিনটা আছে সেখানে যদি আমরা কি দিই CH3 দ্বারা সেখানে প্রতিস্থাপন করি সেক্ষেত্রে সে চলে যাবে প্রোপিনে, এবং সেক্ষেত্রে আমরা তাপমাত্রাটা তো দিব হাই টেম্পারেচারে দিব এবং প্রেসারটাও হাই দিতে হবে। চাপ বলতে 140 বায়ুমণ্ডলীয় চাপ, 140 বায়ুমণ্ডলীয় চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক্ষেত্রে আমরা যে জৈব প্রভাবক ইউজ করবো সেটা হলো টাইটানিয়াম ক্লোরাইড। টাইটানিয়াম ক্লোরাইড সেটা পরিণত হবে পলিপ্রোপিনে। সেটা কিসে পরিণত হবে? পলিপ্রোপিনে পরিণত হবে। আমি আবারও তোমাদেরকে একটু বিক্রিয়াটা দেখাচ্ছি। যেমন আমরা N নিব, যেহেতু এখানে অনেকগুলো অংশগ্রহণ করবে, CH2 ডাবল বন্ড CH
এখানে যে ক্লোরিনটা ছিল সেই জায়গাটা হয়ে যাবে CH3। সেম ভাবে আমরা যদি 140 অ্যাটমসফিয়ার তাপটা এখানে চাপ দেওয়া হয়, ঠিক আছে, আমরা 140 অ্যাটমসফিয়ার চাপ দিব এখানে, আর তাপমাত্রা দেবো 120 ডিগ্রি সেলসিয়াস, 120 ডিগ্রি সেলসিয়াস। আর টাইটেনিয়াম ক্লোরাইড Ti, টাইটেনিয়ামকে আমরা প্রকাশ করি Ti দ্বারা, TiCl2 দ্বারা যখন বিক্রিয়া করানো হবে সেই প্রোপিনটাই মূলত কিছু পরিণত হবে পলিপ্রোপিনে। প্রোপিন পরিণত হবে পলিপ্রোপিনে, অর্থাৎ যে ডাবল বন্ডটা ছিল সে আবার সিঙ্গেল বন্ড হয়ে যাবে। অর্থাৎ এভাবে করে ব্রেকেট দিয়ে আমরা সিঙ্গেল বন্ডটা দেখাবো, CH2 বন্ড CH বন্ড CH3 বন্ড, এখানে আমরা ক্লোজ করে দিব বন্ডটা এবং একটা এন দিব। তাহলে সেই প্রোপিন থেকে কি হয়ে যাবে পলিপ্রোপিন, প্রোপিন থেকে হয়ে যাবে পলিপ্রোপিন। ঠিক আছে, তোমরা দুইটা বিক্রিয়া কি দেখতে পেয়েছো বোর্ডের মধ্যে? প্রোপিন ও পলিপ্রোপিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আরহাম, হৃদয়, তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ডটা? এখানে আমি কিছু বিক্রিয়া লিখেছি যেগুলো যেমন প্রোপিন থেকে পলিপ্রোপিন। হ্যাঁ বলো। তো প্রোপিন থেকে যে পলিপ্রোপিন হবে সেটা খুবই হালকা হয়ে থাকে, ওই ধরনের পলিমারগুলো হালকা শক্ত, যেমন আমরা যে দড়ি, কার্পেট, প্লাস্টিক তৈরি করি এগুলো সবগুলো কিন্তু পলিপ্রোপিন থেকে তৈরি করা হয়ে থাকে। আর পলিভিনাইল ক্লোরাইড যেটা পিভিসির কথা বললাম সেটা হলো যে আমাদের বাসা বাড়িতে ড্রেন সিস্টেমের জন্য যে প্লাস্টিকের যে ইয়াগুলো রয়েছে, নলগুলো রয়েছে, সেগুলো হলো পিভিসি থেকে তৈরি করা হয়। ঠিক আছে, পিভিসি থেকে তৈরি করা হয়, এগুলো খুব ভালো করে তোমরা একটু দেখবে। এরপর আরেকটা যেটা আছে সেটা হলো ঘনীভবন পলিমার। আমরা পলিমারকে বলেছি দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো যে সংযোজন বা জুট পলিমার, আর একটা ছিল ঘনীভবন পলিমার। আরেকটা কি বলেছি? ঘনীভবন পলিমার। এই ঘনীভবন পলিমারটা কিভাবে তৈরি করা হয়? এই ঘনীভবন পলিমার তৈরি করার জন্য যেটা করতে হবে যে মনোমার অণুসমূহ, আমরা বলেছি পলিমারকরণ বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারা হলো মনোমার। তাহলে ওই মনোমার অণু যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে ওখানে হওয়ার সময় ওখানে যদি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন সেখানে কার্বন ডাই অক্সাইডও থাকতে পারে বা পানিও থাকতে পারে, সেগুলো যদি আমরা অপসারণ করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে ওই বিক্রিয়াকে আমরা বলবো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আর এই ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে একটা জিনিস তৈরি করা হয়, সেটা হলো নাইলন 6:6। নাইলন 6:6। তোমরা এটা একটু আন্ডারলাইন করে রাখবে, তোমাদের সামনে যদি বই থাকে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করতে পারি দেখি বলো। হ্যাঁ সাফাত বলো। আরহাম, ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? নাইলন 6:6। এটার সংক্ষেপটা কিন্তু অনেক বড়, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। নাইলন 6:6। ঠিক আছে, মনে থাকবে তোমাদের? আমি তোমাদেরকে একটু রিঅ্যাকশনটা লিখে দেখাচ্ছি খাতায়। যেমন অ্যাডিপিক অ্যাসিড এখানে অংশগ্রহণ করবে, নাইলন 6:6 বানার জন্য অ্যাডিপিক অ্যাসিড অংশগ্রহণ করবে। অ্যাডিপিক অ্যাসিড অংশগ্রহণ করবে। অ্যাডিপিক অ্যাসিডের সংকেত হলো NCOOH বন্ড CH2 বন্ড COOH। এটার নাম হলো অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড। হ্যাঁ, তোমরা দেখতে না পেলে আমাকে জানাবে। অ্যাডিপিক অ্যাসিড, এটার সাথে যেটা ব্যবহার করা হবে হেক্সামিথিলিন ডায়ামিন। হেক্সামিথিলিন
হেক্সামিথিলিন বলতে আমাদের CH2 6 দিব, এটা হলো হেক্সামিথিলিন। ডাইঅ্যামিন বলেছি, ডাইঅ্যামিন মানে কি NH2 বন্ড NH2, যেহেতু দুইটা অ্যামিন এখানে ব্যবহৃত হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলবো ডাইঅ্যামিন। তাহলে এটার নাম হলো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, মনে থাকবে। এখানে আমরা যে বিষয়টা ব্যবহার করব, আমার যেহেতু এখানে আসছে না, আমি এদিক দিয়েই সেটা দেখাবো। টাইটেনিয়াম অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে। আর অবশ্যই প্রত্যেকটা বিক্রিয়ার মতো আমাদের এখানে উচ্চ তাপ লাগবে, উচ্চ চাপ লাগবে, তাকে দিয়ে আমরা উত্তপ্ত করাবো। উত্তপ্ত করানোর ফলে 9.66 উৎপন্ন হবে, 6:6, 9.6:6 উৎপন্ন হবে। CH2 bond CONH bond CH2 NH, CH2 NH, এই বিক্রিয়াটা কিন্তু একটু বড়, তাই তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। 9.66 OC bond CH2 whole 4, এখানে যে whole 4 ছিল এখানে একটা whole 4 দিতে হবে। CONH আবারও CH2, এখানে 6 টা কিন্তু আমরা দিইনি, তাহলে এখানে 6 টাও এখানে দিয়ে দিতে হবে, 6 দিব। আর থাকবে কি বন্ড NH, বন্ড N, সঙ্গে আরো কিছু উৎপন্ন হবে, সেটা হলো পানি, সেটা হবে পানি, ঠিক আছে। আর এটা আমরা যেটা লিখলাম সেটা হলো 9.6:6, মনে থাকবে তোমাদের 9.6:6 কিভাবে তৈরি করা হয়। 9.6:6। আরহাম দেখতে পাচ্ছ কি? মিনহাস, সাফাত, তোমরা? ওকে, তোমাদের 9.6:6 টা দেখানো হয়েছে, কি দেখতে পাচ্ছ দেখি বলো আমাকে। এখানে আমি কি কি লিখেছি এই বিক্রিয়াটা তোমরা তোমাদের খাতায় লিখবে, যে 9.6:6 কিভাবে তৈরি করা হয়। আমাকে একটু দেখে জানাও কি কি দেখতে পাচ্ছ তোমরা এখানে। প্রথম একটা হলো অ্যাডিপিক অ্যাসিড, আমি আবারও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। অ্যাডিপিক অ্যাসিড NCOOH বন্ড CH2 হোল 4 COOH, এটাকে বলা হয় অ্যাডিপিক অ্যাসিড। এটার সাথে যখন হেক্সামিথিলিন, এখানে যেহেতু CH2 হোল 6 দিয়েছে, এটা হলো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, দুইটা দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, এখানে একটা N পড়েনি, এখানেও N দিতে হবে, কারণ এই অনুগুলো শুধু একটা হবে না, অনেকগুলো অণু একসাথে যুক্ত হবে, যার কারণে এখানেও একটা N দিতে হবে। এখানে প্রভাবক টাইটেনিয়াম অক্সাইডের সাথে যখন উত্তপ্ত করা হবে তখন সে 9.6:6, একটু ভালো করে সংখ্যাটা অনেক বড় মনে রাখবে। যার এখানে দেখো বন্ডটা ভেঙে গেছে, ভেঙে OC পেয়েছি, CH2 4 পেলাম, আবার CO এটার সাথে যুক্ত হয়েছে, এটার NH, তারপরে CH2 4 আবারও NH, ঠিক আছে। তারপরে এখান থেকে 2 অণু পানি বের হয়ে গেছে, 2 অণু পানি এই বিক্রিয়া থেকে কি হবে, বের হয়ে যাবে। এভাবে সে 9.6:6 তৈরি করবে, ঠিক আছে। তোমাদের কাছে বিক্রিয়াটা ক্লিয়ার হয়েছে? তোমাদের কাছে কি বিক্রিয়াটা ক্লিয়ার হয়েছে? তালহা, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, এই যে আমরা ঘনীভবন পলিমারকরণ প্রক্রিয়া বললাম, পলিমারকে কিন্তু আবারও দুই ভাগে ভাগ করা যায় উৎসের ভিত্তিতে। একটা হলো প্রাকৃতিক পলিমার, আর একটা হলো কৃত্রিম পলিমার। কি বললাম? একটা হলো প্রাকৃতিক পলিমার, আর একটা হলো কৃত্রিম পলিমার। তোমরা কি স্লাইডটা দেখা যাচ্ছে তোমাদের সামনে, না শুধু বোর্ডটাই দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে?
এই যে আমরা বললাম পলিমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাকৃতিক পলিমার, একটা হলো কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কোনগুলো? যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই সেগুলো হলো প্রাকৃতিক পলিমার। যেমন রবার, আমরা যে রবারের কষ থেকে যে রবারটা তৈরি করে থাকি সেটা, তারপর উদ্ভিদের যে সেলুলোজ, স্টার্চ, এগুলো সবগুলো প্রাকৃতিক পলিমার। ঠিক আছে। আর আমরা কৃত্রিম পলিমার কোনগুলোকে বলবো? যেগুলো কৃত্রিম ভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় সেগুলো হলো কৃত্রিম পলিমার। যেমন এগুলো শক্ত হয়, হালকা হয়, আবার দামেও সস্তা হয়, বিভিন্ন কালারিং, সেগুলো হলো কৃত্রিম পলিমার। এগুলোকে গলিয়ে, অর্থাৎ পুরনো কোনো প্লাস্টিক থাকলে সেগুলোকে গলিয়ে আবারও নতুন ধরনের প্লাস্টিক তৈরি করা যায়। তবে সেক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে, পরিবেশটা অনেক দূষিত হয়। একটা পলিমার থেকে গলিয়ে যখন আমরা আরেকটা পলিমার তৈরি করতে যাই সেক্ষেত্রে পরিবেশটা দূষিত হয়। এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ বিষাক্ত গ্যাস নির্গত হয় তার থেকে। এগুলোই হলো কৃত্রিম পলিমার। সেজন্য আমরা একটু কৃত্রিম পলিমার বা প্লাস্টিক গুলো ব্যবহার করা থেকে নিজেদেরকে একটু বিরত রাখবো। ঠিক আছে। আর এই যে কৃত্রিম পলিমার কথা বলছি, প্লাস্টিকের কথা, সেটা কিন্তু একটা শব্দ থেকে এসেছে যার নাম হলো প্লাস্টিকস। এটা হলো কোত্থেকে এসেছে? গ্রিক শব্দ প্লাস্টিকস থেকে। আমি তোমাদেরকে একটু পাঠাচ্ছি নামটা লিখে, তোমরা একটু দেখো। প্লাস্টিকস, প্লাস্টিকস, দেখতে পেয়েছো নামটা? তোমরা একটু খেয়াল করো, আমরা নামটা লিখেছি প্লাস্টিকস। প্লাস্টিকস থেকে মূলত এই প্লাস্টিক শব্দটা এসেছে। এখান থেকে আমরা বিভিন্ন খাবার রাখার পাত্র, মোড়ক, বলপেন, চেয়ার, টেবিল বা গাড়ির বিভিন্ন পার্টস, সবগুলো, গামলা, বালতি, মগ, সবগুলো কিন্তু এই কৃত্রিম পলিমারের সাহায্যে তৈরি করতে পারি। ঠিক আছে। আমরা তাহলে কিছু প্রাকৃতিক পলিমার দেখলাম, কিছু কৃত্রিম পলিমার এখান থেকে দেখতে পেয়েছি। তাহলে আমাদের প্রাকৃতিক জীবনে ব্যবহৃত হয় দৈনন্দিন কাজে, সেরকম কিছু প্রাকৃতিক ও কৃত্রিম পলিমারের নাম বলতে পারবে? বলা যাবে কি? যেমন দেখো, সুতা, স্টার, সিল্ক, এগুলো সবগুলো হলো পলিমার। তারপর এখানে যে আমরা চেয়ার দেখতে পাচ্ছি, পাইপ দেখতে পাচ্ছি, তন্তু দেখতে পাচ্ছি, তারপরে এখানে ট্যাঙ্ক দেখা যাচ্ছে, কিছু পলিথিন, এগুলো সবগুলো হলো পলিমারের উদাহরণ। ঠিক আছে। তবে আজকে তোমাদের যে মূল্যায়নটা ছিল, পলিমার কাকে বলে দেখি বলো। পলিমার কি? পলিমার কি? তালহা বলো। আরহাম? কোনো শব্দ নেই। পলিমার অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে একসাথে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে সেগুলোকে আমরা মূলত বলবো পলিমার। আর একটা বিষয় আছে, সেটা হলো জৈব অজৈব যৌগের পার্থক্য কিভাবে করব। এই অধ্যায়ের সর্বশেষ যে টপিক সেটা হলো জৈব অজৈব যৌগের পার্থক্য। জৈব যৌগ আমরা কোনগুলোকে বলবো? যেখানে কার্বন থাকবে, যে যৌগে কার্বন থাকবে সেগুলোকে আমরা বলবো জৈব যৌগ, আর যেখানে কার্বন থাকবে না সেটা হবে অজৈব যৌগ। জৈব যৌগ হতে বেশি সময় লাগে আর অজৈব যৌগ হতে কম সময় লাগে। জৈব যৌগের ক্ষেত্রে সমযোজী বন্ধনের মাধ্যমে এরা গঠিত হয়, আর অজৈব যৌগগুলো আয়নিক বা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়ে থাকে। ঠিক আছে। এগুলো মূলত হলো যে জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। আর যেটা বিষয় রয়েছে আজকে তোমাদের হোমওয়ার্ক হলো যে আমরা যে প্লাস্টিক সামগ্রীর কথা বলেছি কৃত্রিম পলিমার, সেগুলোর ক্ষতিকর প্রভাব, অর্থাৎ কি কি ক্ষতি হতে পারে, আমাদের পরিবেশের জন্য কি কি ক্ষতি হতে পারে, সেটার একটা ক্ষতিকর প্রভাব হবে আজকে তোমাদের হোমওয়ার্ক। আলোচনা করো এটা। তোমরা স্কুল অ্যাপসে তোমাদের এই বাড়ি কাজটা জমা দিবে। ঠিক আছে। আর যদি ওখানে দিতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবে। ঠিক আছে। ওকে, তাহলে আমি তোমাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত করব। আগামী ক্লাসে আমরা অধ্যায় 11 অনুশীলনী নিয়ে আলোচনা করব। অনুশীলনী নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, তাহলে তোমরা সকলে যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, রেগুলার ক্লাসে জয়েন করবে এই আশায় আমি এখানে তোমাদের ক্লাস সমাপ্ত করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।